আজকে আমরা যে দুটো টপিক পড়ব তার মধ্যে একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল দুটো পড়ব আজকে। তাহলে প্রথম সময় শোনা করে শুরু করে দিচ্ছি হচ্ছে প্রথম সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা হচ্ছে অধিকাংশ প্রাণী কোষে এদেরকে পাওয়া যায়, আবার কিছু কিছু উদ্ভিদ কোষে আমরা এটা দেখি। এটা হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি দুইটা এরকম দ্বন্দ্ব আকার খন্ড দেখা যায়, দ্বন্দ্ব আকৃতির দুটো গঠন, যারা কিনা পরস্পর সমকোণে অবস্থান করে। এদের প্রত্যেককে বলা হচ্ছে সেন্ট্রিওল। তার মানে এখানে কয়টা সেন্ট্রিওল আছে? দুইটা, একটা দুইটা, প্রত্যেকটা হচ্ছে এক একটা সেন্ট্রিওল। কোথায় অবস্থান করছে? নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় অবস্থান করছে এবং হচ্ছে সমকোণে অবস্থান করছে এরা। তো এই সেন্ট্রিওল যেটা, এটা প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী ভন বেন্ডেল। সালটা ছিল হচ্ছে 1887 সালে। ঠিক তার পরের বছর হচ্ছে এটা নামকরণ করা হয়। নামকরণ করেছিল হচ্ছে থিওডর বোভারি। 1888 সালে এটা নামকরণ করা হয়েছিল। তো আমরা আজকে প্রথম দেখবো যে সেন্ট্রিওল জিনিসটা ডিটেইলস করব। প্রথম হচ্ছে জানবো যে সেন্ট্রিওলটা উৎপত্তি কোথেকে হচ্ছে। একটা সেন্ট্রিওল উৎপত্তি হচ্ছে যে মাতৃ সেন্ট্রিওল থেকে, মানে পুরনো একটা সেন্ট্রিওল থেকে বিভাজনের মাধ্যমে নতুন আরেকটা সেন্ট্রিওল সৃষ্টি হয়। আর আমরা সেন্ট্রিওলগুলো কোথায় কোথায় পাচ্ছি আর কোথায় কোথায় পাচ্ছি না। সাধারণত তোমার উদ্ভিদ কোষ যেগুলো আছে, ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে তোমার যেমন হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ যেগুলো আছে, আবৃতবীজী উদ্ভিদের মধ্যে সেন্ট্রিওল থাকে না। তাছাড়া তোমার আদিকোষ, তারপর হচ্ছে ডায়াটম, ইস্ট, তারপর কিছু কিছু প্রাণী কোষের মধ্যে এই সেন্ট্রিওলটা দেখা যায় না। তো অ্যামিবা আছে, অ্যামিবার মধ্যেও সেন্ট্রিওল দেখা যায় না। কোথায় দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে হচ্ছে অধিকাংশ প্রাণী কোষে দেখা যাচ্ছে। আর উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা আছে, অর্থাৎ শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এদের মধ্যে দেখা যাচ্ছে। তাছাড়া এর একটু উন্নত যেগুলো, যেটা হচ্ছে নগ্নবীজী, এদের মধ্যে দেখা যাচ্ছে সেন্ট্রিওল। আর প্রাণী কোষে আমাদের বেলায় আমাদের যে লোহিত রক্তকণিকা আছে, রেড ব্লাড সেল, এখানে সেন্ট্রিওল পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমাদের যে অনুচক্রিকা আছে সেখানেও পাওয়া যাচ্ছে না। আমাদের নার্ভ সেল যেটা স্নায়ু কোষ, সেখানে সেন্ট্রিওল উপস্থিত, কিন্তু সেটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে থাকে। তাহলে এটা ছিল সেন্ট্রিওলের বিস্তৃতি। এখন আসে সেন্ট্রিওলের গঠন, ভৌত গঠনটা। ভৌত গঠন যেটা আছে, এটার স্ট্রাকচারটাকে তিনটা অংশে বিভক্ত করতে পারি আমরা বর্ণনা করার জন্য। এক নাম্বার হচ্ছে এই যেগুলো একটা সিলিন্ডার আকৃতি, তাই না? আকৃতিগুলো তো সিলিন্ডারের মতো। তাহলে হচ্ছে এই সিলিন্ডারের যে প্রাচীর, সেটা এক নাম্বার অংশ। দুই নাম্বার অংশ বলতে পারি হচ্ছে এগুলা যে গঠিত হয়েছে, এখানে কিছু অনুনালিকা দিয়ে গঠিত হয়েছে, ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা। তিন নাম্বার অংশ হচ্ছে যোজক। আমি এখানে এঁকে নিয়েছি একটা। আমরা যদি একটা সেন্ট্রিওলকে প্রস্থচ্ছেদ করি, প্রস্থ বরাবর কাটি, তাহলে তাকে আমরা দেখতে এরকম দেখাবে। সেন্ট্রিওলটাকে যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে দেখতে এরকম দেখায়। এই স্ট্রাকচারটাকে বলা হয় কার্ট হুইল মডেল। অর্থাৎ কার্ট হুইল মানে কি? হুইল হচ্ছে চাকা, কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি যেটা। তাহলে গরুর গাড়ির চাকার মতো একটা মডেল দেখা যাচ্ছে। তাহলে শব্দটা একটু লিখে দিচ্ছি, কার্ট হুইল মডেল বা হুইল কার্ট মডেল। কার্ট হুইল মডেল। তো আমরা প্রথম শুরু করছি হচ্ছে, বললাম কি, যেটা তিনটা অংশ আছে। একটা হচ্ছে তার প্রাচীর বা সিলিন্ডার ওয়াল যেটা আছে। প্রাচীর বা সিলিন্ডার ওয়াল কোনটা? এখানে লাল বর্ণের যে আবরণ আছে চারপাশে অনেকগুলো রিং রিং আকৃতি আছে, কি পুরোটাই হচ্ছে তার প্রাচীর। অর্থাৎ এখানে যেটা লাল দেখতে পাচ্ছ। আরেকটা কথা, এই যে সেন্ট্রিওল যেটা আছে, এটা কিন্তু মাইক্রোটিউবিউল দিয়ে গঠিত। মাইক্রোটিউবিউলকে আমরা যখন কোষ কঙ্কাল করব, কোষ কঙ্কালের একটা অংশের নাম হচ্ছে, এক জাতীয় কোষ কঙ্কালের নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। সেই মাইক্রোটিউবিউল, অনেকগুলো মাইক্রোটিউবিউল সমন্বিত হয়ে কিন্তু এই সেন্ট্রিওলটা তৈরি করছে। কিভাবে?
প্রথম যে বললাম তার যে সিলিন্ডার ওয়াল বা প্রাচীর সেটা হচ্ছে এখানে দেখো 9টা ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। ত্রয়ী অনুনালিকা এখানে দেখো প্রত্যেকটা জায়গায় 3টা করে নাল রিং একসাথে, প্রত্যেকটা হচ্ছে এক একটা নালী লম্বা নলের মতো প্রত্যেকটা। আর তাহলে এখানে কয়টা করে আছে? 1 2 3টা, তিনটা একসাথে আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা হচ্ছে ট্রিপ্লেটস। তোমার সামনে বই থাকলে তুমি দেখতে পাচ্ছ বইয়ে এই শব্দগুলো আছে, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপ্লেটস। তাহলে এই যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওলের দেয়ালটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপ্লেটস দিয়ে গঠিত। কয়টা? 9টা। একেবারে গুণে গুণে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক 9টা, তার চেয়ে বেশি না। এখন প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকা আবার 3টা করে উপনালিকা দিয়ে গঠিত। এখন তার আগে আবার বলতে হবে এই সেন্ট্রিওলটার যে ব্যাস আছে, আমি যদি এতটুকু ব্যাস মাপি, ব্যাসটা হচ্ছে তোমার 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। একটা সেন্ট্রিওলের ব্যাস হচ্ছে 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। এখন যখন আমরা ট্রিপলেট করলাম অর্থাৎ ত্রয়ী অনুনালিকা করলাম, ত্রয়ী অনুনালিকার প্রত্যেকটা নালিকা, প্রত্যেকটা উপনালিকার ব্যাস হচ্ছে, এখানে প্রত্যেকটা উপনালিকার ব্যাস হচ্ছে 250 অ্যাংস্ট্রম। এখন এই প্রত্যেকটা উপনালিকাকে যদি আমি বড় করে রাখি, তাহলে যেটা প্রথমে থাকবে সেটাকে নামকরণ করা হয়েছে এ, তারপর যেটা মাঝামাঝি জায়গায় আছে সেটা হচ্ছে বি, সবচেয়ে বাইরে যেটা আছে কেন্দ্র থেকে সেটা হচ্ছে সি। এটা হচ্ছে বিজ্ঞানী থিওডর এই নামকরণটা করেছিলেন। আচ্ছা, এখন এই প্রত্যেকটা অনুনালিকা সাপোজ এই এ নাম্বারে যে ছিল অর্থাৎ যে কিনা একেবারে প্রাচীরের কাছাকাছি ছিল, তাকে যদি আমি বড় করে রাখবো, বড় করে রাখলে দেখা যাবে এই প্রত্যেকটা রিং আবার ছোট ছোট পুঁথির মালার মতো, অনেকগুলো পুঁতির মালার মতো অংশ দিয়ে গঠিত। এবং সেই পুঁথিগুলোকে যদি আমি কাউন্ট করি, মানে গোলাকার একটা শেপ পাওয়া যাচ্ছে, ওই গোলাকার শেপগুলোকে যদি কাউন্ট করা হয় দেখা যাবে এখানে 13টা গ্লোবিউলার উপ একক আমি পাচ্ছি। এখানে কয়টা বললাম? 13টি। 13টি গ্লোবিউলার উপ একক দিয়ে হচ্ছে এক একটা নালিকা গঠিত। আবারও বলতেছি, প্রথম থেকে আসি, মাথার মধ্যে হিজিবিজি খেয়ে গেছে। আচ্ছা, এখানে শেষ করে তারপর আবার প্রথম থেকে আসছি। একেবারে শেষেরটার নাম কি ছিল? সি। এই সি এর সাথে আবার এ যেটা আছে পাশে এ, তার একটা সংযোগ থাকবে। যে তন্তু দিয়ে সেই সংযোগ থাকবে সেটাকে বলা হচ্ছে যোজক। এই যেখানে লিখে দিয়েছি যোজক, তন্তু কোনটা থাকে? একবারে সবশেষেরটার নাম কি? সি। সবার বাইরেটার নাম হচ্ছে সি। সি সংযুক্ত থাকবে তার পাশের এর সাথে। তাহলে যে তন্তু দিয়ে সেভাবে যুক্ত আছে সেটাকে বলা হচ্ছে তার যোজক। আচ্ছা, এখন আমি আমারও কথাগুলো আবারও বলছি। কথাগুলো ছিল, বলেছিলাম যে সেন্ট্রিওল যেটা, এটার মতো গঠন আমরা 3টা অংশে বর্ণনা করতে পারবো। 1 নম্বর হচ্ছে তার সিলিন্ডার ওয়াল, 2 নম্বর হচ্ছে এখানে যে আমরা পাচ্ছি ট্রিপলেটস গুলা, 3 নম্বর হচ্ছে এখানে আমরা যে যোজক গুলো পাচ্ছি সেগুলো। প্রথম যেটা বললাম সিলিন্ডার ওয়াল, তার যে সিলিন্ডার ওয়ালটা আছে, দেয়ালটা আছে, দেয়ালটা হচ্ছে টোটাল 9টা ট্রিপলেটস দ্বারা গঠিত। 9টা ট্রিপলেটস বা ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। এখন প্রত্যেকটা ট্রিপলেটস আবার 3টা উপনালিকা দিয়ে গঠিত। প্রত্যেকটা আবার 3টা উপনালিকা দিয়ে গঠিত। এই উপনালিকাগুলোটা হচ্ছে, উপনালিকাগুলোর ব্যাস হচ্ছে 250 অ্যাংস্ট্রম। মানে প্রত্যেকটার ব্যাস এতটুকু যদি তুমি মাপো তাহলে প্রত্যেকটার ব্যাস হচ্ছে কত? 250। এরপর এই প্রত্যেকটাকে যদি আমরা বড় করে দেখি, বড় করে দেখব যে এক একটা আবার 13টা ছোট ছোট গোলাকার প্রোটিন দিয়ে গঠিত, যেগুলো বলা হচ্ছে গ্লোবিউলার উপ একক বলা হচ্ছে। 13টা গ্লোবিউলার উপ একক দিয়ে গঠিত। এই প্রত্যেকটা উপ একক পার্ট, প্রত্যেকটা উপ একক আবার এগুলার সাইজ হচ্ছে, এখন ব্যাস হচ্ছে 40 থেকে 45 অ্যাংস্ট্রম। এখন এই যে এ যে ছিল এ, তার পাশের যে নালিকাটা আছে সি, তার সাথে একটা তন্তু দিয়ে যুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে যোজক বলা হচ্ছে। আচ্ছা, এখন আমার সেন্ট্রিওল এটা ছিল তার কার্বন মডেল বা ডিটেইলস বর্ণনা। এখন রাসায়নিক গঠন যেটা আছে, রাসায়নিক গঠন হচ্ছে এগুলো মূলত তোমার প্রোটিন দিয়ে তৈরি। এখানে যা স্ট্রাকচার দেখতে পাচ্ছি সবটাই হচ্ছে মূলত প্রোটিন।
তবে তার মধ্যে সামান্যতম লিপিড থাকে আর হচ্ছে এটিপি থাকে। অধিকাংশ এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি জিনিসগুলো। এই যে গ্লোবিউলার উপাদান প্রত্যেকটা হচ্ছে একটা প্রোটিন। তাহলে আর কি আছে? প্রোটিন আছে, লিপিড, আর বললাম হচ্ছে এটিপি দিয়ে তৈরি। এখন এটা ছিল সেন্ট্রিওল। এখন সেন্ট্রিওল পাশাপাশি দুইটা সেন্ট্রিওল যখন একসাথে থাকে, মানে একজোড়া সেন্ট্রিওলকে বলা হচ্ছে ডিপ্লোজোম। আর এই সেন্ট্রিওলের চারপাশে আমরা কোনো আবরণ দেখতে পাই না, শুধুমাত্র এখানে কিছু থকথকে জেলির মতো পদার্থ চারপাশে ঘন করে জমা হয়ে থাকে। এটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই চারপাশে যে থকথকে বর্ণটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর এই সেন্ট্রোস্ফিয়ার সহ এই দুইটা সেন্ট্রিওল সহ সেন্ট্রোস্ফিয়ার পুরোটাকে বলা হয় সেন্ট্রোজোম। আর একটাকে কি বলা হচ্ছে? সেন্ট্রিওল। দুটাকে বলা হচ্ছে ডিপ্লোজোম। বাইরের জেলের মতো থকথকে যে পদার্থটা, সেটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সবটা সার্কেলকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোজোম। এখন এই সেন্ট্রিওলটার কাজ কি? সেন্ট্রিওলটার কাজ হচ্ছে প্রথমত যখন কোনো এটা কোনো ব্যাকটেরিয়া বা হচ্ছে কোনো শ্যাওলার মধ্যে, শৈবালের মধ্যে উপস্থিত যখন থাকে, এটা ফ্লাজেলা বা সিলিয়া যেটা আছে, ফ্লাজেলা বা সিলিয়া তৈরি করার সময় ওটার গোড়ায় থাকে। এই জায়গাটাকে তখন বলা হয় হচ্ছে বেসাল বডি বলা হয়। ফ্লাজেলা তো দেখেছো, একেবারে লম্বা চুলের মতো যে অংশগুলো, সেগুলো হচ্ছে ফ্লাজেলা। তোমাদের ফ্লাজেলা গত ক্লাসে দেখিয়েছিলাম, শৈবাল যখন এঁকেছিলাম, ক্ল্যামাইডোমোনাস শৈবাল নিচে দিকে যখন এঁকেছিলাম, ওটা দুইটা ফ্লাজেলা ছিল চুলের মতো, এটা ছিল ফ্লাজেলা। আর সিলিয়া কি? সিলিয়া হচ্ছে কিছু কিছু শৈবাল আছে তাদের গায়ে, আমাদের গায়ে যেরকম রোম আছে এরকম রোমের মতো ছোট্ট ছোট্ট চুলের মতো অংশ দেখা যায়। ফ্লাজেলা গুলো হচ্ছে আকারে লম্বা থাকে আর সিলিয়া গুলো আকারে ছোট ছোট থাকে। তো এই ফ্লাজেলা এবং সিলিয়ার আন্দোলনে সাহায্য করে হচ্ছে, মানে এরা যাতে সাঁতার কাটতে পারে, নাড়াচাড়া করতে পারে, এই জন্য তার গোড়ার মধ্যে বসে বেসাল বডি তৈরি করে হচ্ছে এই সেন্ট্রিওল। দ্বিতীয়ত হচ্ছে প্রাণী কোষের যখন কোষ বিভাজন হয়, প্রাণী কোষের যখন কোষ বিভাজন হচ্ছে, তখন দুটো সেন্ট্রিওল বিভাজিত হয়ে যায়। একটা কোষে মনে করেন এরকম দুটো সেন্ট্রিওল আছে, সঙ্গে সঙ্গে দুটো থেকে চারটা হয়ে গেল, চারটা হয়ে যায়। এই যে মাইটোটিক কোষ বিভাজনে একটা মাকুতন্ত্র গঠিত হয় না? একটা মনে হবে দুইটা ত্রিভুজ উল্টা করে লেগে আছে, এটাকে কি বলা হয়? মাকুতন্ত্র। এই যে মাকুতন্ত্র গঠিত হচ্ছে, মাকুতন্ত্রের দুই মাথায় মানে দুই মেরুতে যে এই সেন্ট্রিওল গুলো অবস্থান করে এবং এই মাকুতন্ত্রটা সে গঠন করছে। টোটাল মাকুতন্ত্রটা এই সেন্ট্রিওল গঠন করছে। 3 নাম্বার যে কাজটা করে, শুক্রাণুর লেজ গঠনে সে অংশ নিচ্ছে। তো তিনটা কাজ করলাম। এক বলেছি হচ্ছে সেন্ট্রিওলটা হচ্ছে ফ্লাজেলা বা সিলিয়া যেটা আছে, ওটা যখন তৈরি হয় তখন তার গোড়াতে অবস্থান করে যাতে সিলিয়া বা ফ্লাজেলাটা সহজেই আন্দোলিত হতে পারে। দ্বিতীয়ত বলেছি যখন কোষ বিভাজন হচ্ছে, কোষ বিভাজনের সময় সে দুইটা মেরুতে চলে যায় এবং হচ্ছে পুরো স্পিন্ডল যন্ত্রটা বা মাকুতন্ত্রটা তৈরি করছে। 3 নাম্বার বললাম শুক্রাণুর লেজ গঠনে সে অংশ নিচ্ছে। তাহলে এটা ছিল তো সেন্ট্রিওল। আমি জানি সেন্ট্রিওল থেকে অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকবে, আমি ওটা শেষ করে নেই, এরপরে আবার প্রশ্ন করতে পারবো। আচ্ছা, এরপর যেটা আছে কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কালটা এটা কি? সাইটোপ্লাজমের মধ্যে আমরা দেখবো যে সাইটোপ্লাজমের যে মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, তারপর হচ্ছে রাইবোসোম, এদের সবার মাঝখানে তোমার কিছু সুতার মতো তন্তু বিরাজ করে চারপাশে, একবারে জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে। এই জালের মতো যে স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় কোষীয় কঙ্কাল, আর ইংরেজিতে বলা হয় হচ্ছে সাইটোস্কেলিটন বলা হয়। এখন সাইটোস্কেলিটনটা প্রথম আবিষ্কার করেছিলেন হচ্ছে কোল্ট জফ বিজ্ঞানী 1928 সালে, খুব বেশি দিন হয়নি, 1928 সালে কোল্ট জফ এটা আবিষ্কার করেছিলেন। তো এই যে কোষীয় কঙ্কালটা আছে, এখানে আমরা তিনটা স্ট্রাকচার দেখতে পাই, মানে কোষীয় কঙ্কাল এরকম জালের মতো তৈরি করেছে যারা, এখানে আমরা পরীক্ষা করে দেখেছি যে এখানে আমরা তিন ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু নোটিশ ছিল, আমি বলে দিচ্ছি তোমাদের যে কুইজ পরীক্ষা হচ্ছে সে সম্পর্কে। সকল শিক্ষার্থীকে ফেসবুকে গ্রুপে প্রবেশ করে লিংকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে কিংবা পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র সাবমিট করতে হবে
একবার জমা দেওয়া হলে পুনরায় সাবমিট বা এডিট করা যাবে না। একজন পরীক্ষার্থী একবার মাত্র পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। অন্য আইডি দিয়ে একাধিকবার পরীক্ষায় অংশগ্রহণ করা বা অবৈধ পন্থা অবলম্বন করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তার স্বার্থে নিজের প্রয়োজনীয় তথ্যাদি যেমন ইমেল, রোল নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি অন্যের নিকট দিবা না কখনো। কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তোমাদের এই নাম্বারগুলো কিন্তু পরে যখন যে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয় না, ওটার সাথে কিন্তু যুক্ত হয় এবং এটার সাথে কিন্তু তোমার ফলাফল নির্ধারণ করা হবে তুমি কি ইন্টার পরীক্ষা দিতে পারবা কি পারবা না। যদি আমরা দেখি যে তুমি কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করো নাই বা প্লাস ভালো না মার্কস পাও নাই, তার মানে তোমার প্রিপারেশনটা ভালো নাই, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ হয়তো তোমাকে আটকে দিতে পারে, বলবে যে এখন তুমি পরীক্ষা দিতে পারবে না। সো গুরুত্ব সহকারে এই জিনিসটা বিবেচনা করবা। আমরা লেকচারে চলে আসি। আমরা পড়ছিলাম কোষ কঙ্কাল, কোষীয় কঙ্কাল। বলেছিলাম যে এখানে তিন ধরনের সূত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মাইক্রোটিউবিউলস, আরেকটা মাইক্রোফিলামেন্ট, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। প্রথমে তিনটা কোথায় থাকছে? মাইক্রোটিউবিউলসটা থাকতে হচ্ছে, ধর এখানে একটা কোষ আঁকতেই হচ্ছে আমার, এখানে একটা কোষ আঁকছি মনে করো। তাহলে এই যে কোষ আছে, ধরো একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে? উদ্ভিদ কোষে এটা হচ্ছে তার কোষ গহ্বর, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তাহলে আমরা এই যে কোষীয় কঙ্কালটা কোথায় দেখতে পাচ্ছি? এখানে মনে করো আরেকটা আছে, হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া আছে, একটা ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে? এরকম আছে। প্রথম যেটা মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউলটা আছে হচ্ছে এরকম পাশাপাশি দুটা কোষীয় অঙ্গাণুর মধ্যে, দুটা পাশাপাশি কোষীয় অঙ্গাণুর মধ্যে এরকম লম্বালম্বি ভাবে তারা সংযোগ রক্ষা করছে। এরা হচ্ছে মাইক্রোটিউবিউল, লম্বা। এরপর মাইক্রোফিলামেন্টটা কোথায় আছে? মাইক্রোফিলামেন্টটা আছে এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরের পরে কি আছে? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের পরে এরকম ফিতার মতো, এরা হচ্ছে শাখান্বিত, শাখা তৈরি হয় ফিতার মতো শাখান্বিত হয়ে পুরাটা প্লাজমা মেমব্রেনের নিচে এরা অবস্থান করে। বুঝতে পেরেছো? মাইক্রোটিউবিউলসটা কোথায়? দুইটা পাশাপাশি অঙ্গাণুর মধ্যে, সবুজ যেটা দেখাচ্ছে, দুটো পাশাপাশি অঙ্গাণুর মধ্যে একটা সংযোগ রক্ষা করছে। এই যে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্টগুলো হচ্ছে এই যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের নিচে এরকম ফিতার মতো করে শুধুমাত্র এই কোষের যে পরিধিটাকে বেষ্টন করে রাখছে, চারপাশে বেষ্টন করে রাখছে। সবশেষে আছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তোমাদের প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম জুম ক্লাস, সেদিন তোমাদের একটা শব্দ করেছিলাম কোষ প্রাচীরের মধ্যে প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা মানে কি ছিল? এই কোষের মধ্যে কিছু কিছু ছিদ্র আছে, সেটাকে বলেছিলাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এখন এই একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে বলেছিলাম যে প্লাজমোডেসমাটার মধ্যে কিছু ছোট ছোট নালিকা বিরাজ করে, যেগুলো একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান করে। এই যে এখানে নালিকাকার যে গঠনগুলো আছে, ঠিক আছে, এই নালিকাকার গঠনগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা কিন্তু একবার টাইট ভাবে থাকছে না, মানে একবার টান টান করে থাকছে না, এটা ঢিলা ঢালা ভাবে থাকে, মানে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এরকম ঢিলা ঢালা ভাবে কোষের ভিতরে ঢিলা ঢালা ভাবে থাকছে। এখন একটু ডিটেইলস পড়াচ্ছি কোনটা কিরকম। প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোটিউবিউলস। মাইক্রোটিউবিউলস গুলা দেখতে হচ্ছে লম্বা নলাকার, এরকম লম্বা এবং নলাকার। এখানে আমি যে ছবিটা এঁকে রেখেছি এটা হচ্ছে মাইক্রোটিউবিউলস। তাহলে মাইক্রোটিউবিউলস হচ্ছে এরকম লম্বা, জাস্ট একটা পাইপের মতো ভাবতে পারো, যে এরকম লম্বা নলাকার এরকম শেপটা। এখন এবং এটার কোনো শাখা উৎপন্ন হয় না, অশাখা। আর এটা কি করে? এটা হচ্ছে একটা কোষের মধ্যে তোমার ক্ষরণ, তারপর হচ্ছে কোষের যে সিলিয়াগুলো আছে বা ফ্ল্যাজেলাগুলো আছে তাদের আন্দোলনে এগুলো সাহায্য করে থাকে। আবার হচ্ছে কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুর মধ্যে যে সংযোগ আছে সেই সংযোগটা রক্ষা করে থাকে। এখন যদি ভৌত গঠন বলতে চাই, এই মাইক্রোফিলামেন্টের ভৌত গঠনটা কিরকম, এটা দেখতে কিরকম? দেখতে হচ্ছে বললাম যে এরকম ফাঁপা নলের মতো, জাস্ট নলের মতো একটা স্ট্রাকচার,
যেটা ব্যাস হচ্ছে তোমার প্রায় হচ্ছে 10 থেকে 20 মিলি মাইক্রো, অথবা এটাকে তুমি যদি ন্যানোমিটারে হিসাব করো তাহলে বলতে পারো 25 ন্যানোমিটার, এটাকে বলতে পারো। তোমার বইয়ে খুব সুন্দর দেওয়া আছে 10 থেকে 20 মিলি মাইক্রন দেওয়া আছে শব্দটা, কিসের? ওই মাইক্রোটিউবুলস এর ব্যাসটার কথা বলছি। আমি আরেকটা অ্যাড করলাম কি, যে অথবা 25 ন্যানোমিটার বলেছি। তুমি ইন্টারনেটে যদি সার্চ দাও তাহলে তুমি হচ্ছে 25 ন্যানোমিটার পাচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে এই মাইক্রোটিউবুলস গুলো হচ্ছে গঠিত কি দিয়ে? এগুলো দেখা যায় যে রিং এর মতো। তুমি যদি দুই কালারের পুঁথি নাও, পুঁথির মালা নিলা, একটা হচ্ছে লাল রঙের আর একটা হচ্ছে নীল রঙের, এবং দুইটাকে একসাথে তুমি একটা দণ্ডের মধ্যে পেঁচাবা, তাহলে দেখতে কেমন হবে? এক সারি হবে লাল, এক সারি হবে নীল, এরকম পরপর সজ্জিত হবে। তাহলে এই যে মাইক্রোটিউবুলস গুলো আছে এরা কিন্তু এক্স্যাক্টলি এরকমই থাকছে। তাহলে এটা কিরকম? এখানে একটা রিংয়ের মধ্যে এরা সর্পিল আকারে সজ্জিত থাকে। এরা সর্পিল আকারে মানে এরকম পেঁচিয়ে যে থাকে, মানে পেঁচানোটা স্ট্রেট পেঁচানো না, একটু বাঁকা করে পেঁচা, সর্পিল আকারে পেঁচাচ্ছে। এই প্রত্যেকটা প্যাচের মধ্যে আমরা দেখতে পাই যে এটা কিছু প্রোটিন দিয়ে তৈরি। এখানে তোমার 13টি প্রোটোটিউবিউল থাকে। একটু আগে আমরা যখন সেন্ট্রিওল পড়েছিলাম, সেন্ট্রিওলের ক্ষেত্রে কি বলেছিলাম যে তার প্রত্যেকটা উপনালিকাগুলো 13টা গ্লোবিউলার উপ-একক দিয়ে গঠিত, একই জিনিস। এখন যেটা বললাম মাইক্রোটিউবিউল যখন পড়ছিলাম, মাইক্রোটিউবিউল এটাও মাইক্রোটিউবিউল, এখানে তিনটাই হচ্ছে মাইক্রোটিউবিউল। সেন্ট্রিওলের যে দেয়ালগুলো আছে প্রত্যেকটা হচ্ছে এই এক একটা মাইক্রোটিউবিউল। তাহলে মাইক্রোটিউবিউলটা গঠনটা কিরকম? এরকম 13টা গ্লোবিউলার উপ-একক দিয়ে গঠিত। এই গ্লোবিউলার উপ-একক যেগুলো আছে সেগুলো আমি বলছি হচ্ছে প্রোটোটিউবিউল বলছি। গ্লোবিউলার উপ-একক মানে গ্লোবিউলার মানে কি? গ্লোবের মতো, অর্থাৎ হচ্ছে মানে পৃথিবীর যে আকৃতি আছে গ্লোব আকৃতির, তাহলে এদের নাম হচ্ছে প্রোটোটিউবিউল। হ্যাঁ, এটা তাহলে 13টা তোমার প্রোটোটিউবিউল দিয়ে গঠিত। এখন প্রত্যেকটা প্রোটোটিউবিউলটা হচ্ছে, আবার যদি আমি দেখি যে প্রোটোটিউবিউলগুলো কি দিয়ে গঠিত, এখানে আমরা ডাইমেরিক প্রোটিন পাই। ডাইমেরিক প্রোটিন মানে কি? আসলে এই জিনিসটা তোমার দেখো এরকম দুইটা সার্কেল দিয়ে গঠিত। সার্কেলগুলোর মধ্যে একটা গোলাকার যে সার্কেল আছে এগুলো হচ্ছে তোমার প্রোটিন, দুইটাই প্রোটিন। নীল বর্ণের যে প্রোটিনটা তুমি দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে তোমার বিটা টিউবুলিন। বিটা টিউবুলিন এটা হচ্ছে একটা প্রোটিন। সেই সাথে আরেকটা প্রোটিন থাকে, এটার নাম হচ্ছে আলফা টিউবুলিন। আলফা টিউবুলিন এবং হচ্ছে বিটা টিউবুলিন এরা একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করে হচ্ছে ডাইমেরিক প্রোটিন। তাহলে এরকম দেখো এই যে একটা লাল একটা নীল। এখন যে লাল রঙের যে প্রান্তটা আছে যেটা কিনা আলফা টিউবুলিন, যেটা এটা হচ্ছে পজিটিভ প্রান্ত তৈরি করে, এবং যেটা বিটা টিউবুলিন সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত তৈরি করে। অর্থাৎ প্রত্যেকটা মাইক্রোটিউবুলসের একটা প্রান্ত থাকবে হচ্ছে পজিটিভ আর তার বিপরীত প্রান্ত থাকবে হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে লাল বর্ণটা বাইরে আছে, লাল বর্ণটার নাম কি? আলফা টিউবুলিন। তাহলে এই পাশের প্রান্তের নাম কি হবে? পজিটিভ প্রান্ত। আর এর পাশে সর্বশেষ কি আছে? নীল বর্ণের প্রান্ত আছে। নীল বর্ণটা কি? বিটা টিউবুলিন মানে কি? নেগেটিভ প্রান্ত। সব সময় আলফা টিউবুলিন যেখানে থাকবে এটা হচ্ছে পজিটিভ, আর বিটা টিউবুলিন যেখানে থাকবে সেটা হচ্ছে তোমার নেগেটিভ প্রান্ত থাকবে সব সময়। তাহলে এটা আমি একটু লিখে দিয়েছি, দেখো কি বলেছে। এই যে সার্কেলের মধ্যে প্রথম সার্কেলের মধ্যে তুমি গোলাকার যে বস্তুগুলো দেখতে পাচ্ছ, গ্লোবিউলার উপ-এককগুলো দেখতে পাচ্ছ, এদের নাম কি আসলে? প্রোটোটিউবিউল। এই প্রত্যেকটা প্রোটোটিউবুল আবার ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত। ডাইমেরিক প্রোটিন মানে কি? এই প্রত্যেকটা প্রোটিনের দুই ধরনের প্রোটিন দিয়ে গঠিত। এই যে দুইজন যখন একসাথে যুক্ত হচ্ছে যেটা বলা হচ্ছে ডাইমেরিক প্রোটিন। ডাইমেরিক প্রোটিনগুলো আবার দুই রকম, একটা হচ্ছে আলফা টিউবুলিন আর একটা হচ্ছে বিটা টিউবুলিন। মাঝখানে জায়গাটা কিন্তু ফাঁকা থাকে নলের মতো। তাহলে এটা ছিল মাইক্রোটিউবিউল। তাহলে মাইক্রোটিউবিউলটার কাজ কি? মাইক্রোটিউবিউলটার কাজ হচ্ছে তুমি সেন্ট্রিওলের কাজ যেটা বলেছো, এখানে যে মাইক্রোটিউবিউলের কাজ যদি সেম জিনিস বলো তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ মাইক্রোটিউবিউল দিয়েই কিন্তু সেন্ট্রিওলটা তৈরি। তাহলে এখানে আমরা বলি এখানে কিছু, প্রথমত অবস্থান আর কাজটা তুমি মানে কাজ জানলে অবস্থান জানতে পারবা, অবস্থান জানলেই কাজ জানতে পারবা। কাজটাই বলি। প্রথম কাজ হচ্ছে এটা হচ্ছে বললাম কোন শৈবালের সিলিয়া, যেটা হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলার গোড়ার মধ্যে অবস্থান করে, যেটাকে বলা হচ্ছে বেসাল বডি বলা হচ্ছে, যাতে ওটা আন্দোলিত হতে পারে, একটু আগে যেটা বলেছিলাম। 2 নাম্বার হচ্ছে
তুমি বইয়ে একটা শব্দ পাবা যে এটা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে। শব্দটা পেয়েছো? মাইটোটিক অ্যাপারেটাস তৈরি হচ্ছে। মাইটোটিক অ্যাপারেটাস মানে কি? মাইটোটিক অ্যাপারেটাস মানে হচ্ছে যখন তোমার মাইটোটিক কোষ বিভাজনের ধাপগুলো কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে? একেবারে মাঝ বরাবর অবস্থান করে না? এরপর এই যে মাঝ বরাবর ক্রোমোজোমটা আছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে দুটো মেরুর দিকে চলে যায়। এই দুটো মেরুর দিকে চলে যাওয়ার যে প্রবণতা এটাকে বলা হচ্ছে মাইটোটিক অ্যাপারেটাস। তাহলে এই যে মাইটোটিউবুলস আছে এরা হচ্ছে ওই যে ক্রোমোজোমগুলো যেগুলো দেখতে পাচ্ছ, ক্রোমোজোমগুলোর একটা স্বচ্ছ জায়গা থাকে, এই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তার সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে এবং সেন্ট্রোমিয়ারে যুক্ত থেকে একটা মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে সে, যাতে দুটো ক্রোমোজোম দুই মেরুতে চলে যায়, সেটার জন্য সাহায্য করছে। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। তাছাড়া আরেকটা যে বলেছিলাম যে শুক্রাণুর লেজ গঠন করছে সেটা বলেছিলাম। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্টটা কেমন দেখতে সমস্যা নেই। মাইক্রোফিলামেন্টটা হচ্ছে তোমার, এটা ছিল তো দণ্ড আকৃতির এবং ভিতরে ফাঁকা। আর মাইক্রোফিলামেন্টটা হচ্ছে তোমার দ্বিতন্ত্রী, এরকম করে প্রথম চারটা থাকে, 1 2 3 4, 4, তারপর আবার দুটো একসাথে, একটা দুটো একসাথে, আবার চারটা, 1 2 3 4, আবার এই পাশেও চারটা, 1 2 3 4, শিকলের মতো। আবার এখানে একটা, দেখতে একটা শিকলের মতো না? আবার দেখো 1 2 3 4, আবার চারটা, 1 2 3 4, আবার নিচে একটা, এরকম। এরা হচ্ছে দ্বিতন্ত্রী। এটা কোথায় অবস্থান করছে? মাইক্রোফিলামেন্ট একটা কোষের যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের ঠিক নিচে ফিতার মতো বিরাজ করছে এবং এটা হচ্ছে দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রী কেন? এখানে তন্তু কয়টা? দুটা, দ্বিতন্ত্রী। আর এর হচ্ছে শাখান্বিত হতে পারে। শাখা মানে হচ্ছে এখান থেকে যে জায়গাতে একটা করে দানা তুমি দেখতে পাচ্ছ, এখানে তোমার আরেক ধরনের প্রোটিন এসে জমা হয়। আরেক ধরনের প্রোটিন এসে জমা হলে পরে এখানে আবার এই বৃত্তাকার বস্তুগুলা এখানে যুক্ত হতে পারে। এরকম করে আবার শাখান্বিত হতে থাকে, এই জন্য বলা হয় হচ্ছে যেটা শাখান্বিত। আচ্ছা, এখন এটার গঠনটা কোথাতে দেখালাম? এই যে স্ট্রাকচারগুলো দেখালাম এটা কি দিয়ে তৈরি? এই ভৌত গঠন যেটা তুমি স্ট্রাকচার দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। এর আগে যে মাইক্রোটিউবুলস বলেছিলাম, মাইক্রোটিউবুলস দিয়ে প্রোটিনগুলো দিয়ে তৈরি, এগুলোর নাম হচ্ছে টিউবুলিন। টিউবুলিন আবার দুই প্রকার ছিল, আলফা টিউবুলিন আর বিটা টিউবুলিন। আর এটা বেসিক্যালি যেটা দিয়ে তৈরি, এটা হচ্ছে প্রত্যেকটা কোণ হচ্ছে অ্যাক্টিন দিয়ে তৈরি, অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি বলে অনেক সময় এটাকে বলা হয় অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়। তবে মাঝে মাঝে দেখা যায় যে এই অ্যাক্টিনের উপরে আরেক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলা হয় মায়োসিন। তাহলে মূলত স্ট্রাকচারটা হচ্ছে অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। তবে কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাক্টিনের উপরে এরকম মায়োসিনের একটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে? তাহলে কিন্তু যেহেতু এটা বেশিরভাগটাই অ্যাক্টিন দিয়ে তৈরি, সেজন্য এটাকে বলা হয় অ্যাক্টিন ফিলামেন্ট বলা হয়। এখন এটার কাজ, এটা কোথায় অবস্থান করছে চিন্তা করো। এটা হচ্ছে একটা প্লাজমা মেমব্রেনের নিচে পুরো কোষ জুড়ে অবস্থান করছে। এটার কাজ হচ্ছে একটা কোষের যে চলন আছে, কোষীয় চলনে সাহায্য করা। অর্থাৎ অ্যামিবার যে চলনটা আছে, অ্যামিবা কি করে? তার যে প্লাজমা মেমব্রেনটা আছে সেখান থেকে সে ঘনপথ বের করে। ঘনপথ বের করে সে শক্ত কোনো খাবার খাচ্ছে যেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস উপায়ে খাচ্ছে, আর যখন কোনো তরল খাবার খাচ্ছে সেটাকে বলা হচ্ছে পিনোসাইটোসিস উপায়ে খাচ্ছে। তবে এই যে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস এই দুইটাই সম্ভব হচ্ছে এই মাইক্রোফিলামেন্টের জন্য সম্ভব হচ্ছে। আর এই হচ্ছে একটা কোষের ফ্লেক্সিবিলিটি, মানে হচ্ছে সহজেই মুভমেন্ট করতে পারছে, মানে একটা কোষ এই জন্য ফ্লেক্সিবিলিটিতে সাহায্য করছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। আর এছাড়া একটা কোষের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা তো অবশ্যই তৈরি করছে, কোষকে যে দৃঢ়তা প্রদান করছে, এগুলো কমন কথা। আচ্ছা, সবশেষে আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলেছি, পাশাপাশি দুটো কোষের মধ্যে সংযোগ রক্ষা করছে যে সমস্ত কোষীয় কঙ্কাল যেগুলো মানে নালীর মতো গঠনগুলো যেগুলো সংযোগ রক্ষা করছে, এদেরকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গুলো কেমন থাকে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গুলো হচ্ছে, এটা তো কয়টা, এখানে 13টা প্রোটো টিউবিউল থাকে, আর এখানে কয়টা করে থাকছে? চারটা চারটা করে, মাঝখানে একটা বার। তো
তখন এখানে চারটা চারটা মাঝখানে একটা, এভাবে অর্থাৎ দ্বিতন্ত্রী দুইটা সারিতে অবস্থান করছে। আর যেটা হচ্ছে তোমার 3 নাম্বার যেটা বললাম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে তোমার এটাও প্রোটিন দিয়ে তৈরি। এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ক্যারাটিন নামক প্রোটিন, সবচেয়ে বেশি পাওয়া যায়। মাইক্রোটিবিউলসে পাওয়া যায় হচ্ছে টিউবিউলিন। তারপর মাইক্রোফিলামেন্টের মধ্যে পাচ্ছি আমরা অ্যাক্টিন। সবশেষে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যেটা, এটার মধ্যে পাচ্ছি আমরা ক্যারাটিন। তাহলে এটা কিভাবে থাকে? এটা জাস্ট এরকম তন্তু আকারে থাকে, এরকম অনেকগুলো তন্তু এরকম ভাবে যুক্ত হয়। তন্তুগুলা কিভাবে রাখবে? এখানে যদি তুমি সার্কেল হিসেবে চিন্তা না করো, সার্কেল হিসেবে চিন্তা না করো, যদি একটা সারি দেখো, এখানে তুমি একটা শাড়ি যদি নাও, একটা শাড়ির মধ্যে লম্বভাবে দেখো প্রথম লাল নীল লাল লাল এভাবে সজ্জিত আছে। এই প্রত্যেকটা এরকম এক শাড়ির যে প্রোটিন আছে এদেরকে বলা হয় প্রোটোফিলামেন্ট বলা হয়। কি বলে শব্দটা? প্রোটোফিলামেন্ট, একটা লম্বা ফিতামত অংশ প্রোটোফিলামেন্ট। তো এরকম অনেকগুলা প্রোটোফিলামেন্ট একসাথে যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, যেটা এরকম ফাঁপা নলের মধ্যে থাকে না, জাস্ট এক সারিতে নিরেট, ভিতরে ফাঁপা নাই, এক সারিতে থাকছে, এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলা হচ্ছে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট যে প্রোটিনটা দিয়ে তৈরি সেটাকে বলা হচ্ছে ক্যারাটিন। এখানে এছাড়া আরো বিভিন্ন টাইপের হয়, টোটাল 4 ধরনের প্রোটিন থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্যারাটিন নির্মিত এই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আমরা বেশি পেয়ে থাকি। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ কি? কাজ হচ্ছে পাশাপাশি দুটো কোষের মধ্যে সংযোগ রক্ষা করা। তাহলে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি, কারণ আমি জানি আজকে অনেক প্রশ্ন জমা হবে। প্রথম হচ্ছে মামুন। হ্যালো ম্যাডাম। হ্যালো। শুনছি, বলো। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। শুনছি, বলো। কুইজ কুইজ পরীক্ষার ব্যাপারে ম্যাডাম, গত কুইজ পরীক্ষাটা আমি দিতে পারি নাই ম্যাম। আচ্ছা আচ্ছা, গত কুইজ তো এটা তোমাদের ছিল, ডেমো ছিল, মানে হচ্ছে তোমরা মানে নিয়ম কানুনটা পারো কিনা সেটা দেখার জন্য ছিল। মানে আমাদের মেইন পরীক্ষা শুরু হয় নাই তো, মেইন পরীক্ষা শুরু হবে সামনে, আর ওটা ছিল ডেমো। মানে কুইজ প্রথমেই তুমি যদি একবার পরীক্ষা দিতে চলে আসো, তুমি অনলাইন সম্পর্কে জানো না, কিভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়, জীবনে কিন্তু আমরা কেউ দেই নাই, আজকে কিন্তু তুমি প্রথম দিচ্ছ। তো এটা তোমাকে একটা ট্রেনিং ছিল, বুঝতে পেরেছো? গতকাল কেমনে পরীক্ষাটা দিব? তাহলে দাও। আগামীকাল। আচ্ছা বলছি, তাহলে তুমি কি তোমার গ্রুপে যুক্ত হয়েছো? তুমি সায়েন্স 11, তাহলে সায়েন্স 11 এর যে ফেসবুকে একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যুক্ত হয়েছো? ম্যাডাম আমার তো আরো অনেক আগে যুক্ত হয়েছিলাম, একটা লিঙ্ক দিছিল না ম্যাডাম, লিঙ্কটা কেমনে, লিঙ্কটাই ম্যাডাম তুমি যুক্ত হয়েছিলা সে তো? আচ্ছা, যুক্ত হলে যেদিন পরীক্ষা থাকবে, ধরো পরীক্ষা আজকে সকাল 8টায় যদি হয়, তাহলে ঠিক 7:30টার সময় নতুন করে আরেকটা লিঙ্ক দেওয়া হবে। প্রতিটা সাবজেক্টের জন্য, প্রতিটা পরীক্ষার জন্য প্রতিদিন নতুন করে লিঙ্ক, আগের লিঙ্ক বাতিল। তাহলে তুমি ওদিন আধা ঘন্টা আগে তোমার গ্রুপে ঢুকবা, তুমি ফেসবুকে ঢুকবা, হচ্ছে সায়েন্স 11 ঢুকবা, ঢুকে দেখবা তোমার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে তুমি ঢুকে গেলেই তুমি পরীক্ষা, তুমি কখন লিঙ্কে প্রবেশ করবা? যখন তোমার পরীক্ষার টাইম হবে, কারণ পরীক্ষার টাইমের আগে ম্যাডাম। তুমি পরীক্ষা দিতে পারছো না। বলো বলো। ম্যাডাম আগের লিঙ্কটা যে এটা কি বাতিল ম্যাডাম? আগের লিঙ্কটা যে দিছি। হ্যালো। আগের লিঙ্ক বাতিল? শুনছি আগের লিঙ্ক বাতিল। আগের লিঙ্কটা ম্যাম, তাহলে কি কালকে পরীক্ষা 7:30টায়? পরীক্ষা 8টার সময়, কিন্তু গ্রুপে লিঙ্কটা একটু আগে শেয়ার দেওয়া হবে। ও আচ্ছা, ঠিক আছে। শেয়ার দিয়ে দেওয়া হবে, কিন্তু তুমি মিস করবে না। পরীক্ষার টাইম ম্যাডাম পরীক্ষাটা কি জুমে হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে কালকে প্রশ্ন বলো। উপনালিকার বেশ 250 অ্যাংস্ট্রম, এটা তো ম্যাডাম বলে দেওয়া না, এটা কি আমাদের জানতে হবে? বুঝতে পারিনি, আবার বলো। উপনালিকার বেশ 250 অ্যাংস্ট্রম, এটা তো ম্যাডাম বলে দেওয়া না, এটা কি আমাদের জানতে হবে? তুমি, আমি তো এখন লেকচারে দিলাম, তোমার বইয়ে নেই, হাসান স্যারের বইয়ে নেই, অন্যান্য বইয়ে তো আছে। তুমি আমি ম্যাডাম আরেকটা জিনিস বলি, বলো। মাইটোটিক ফিলামেন্টাস কইলেন না ম্যাডাম, এটা বইও না গে। কোনটা? মাইক্রো এগুলা? মাইটোটিক এগুলা তো আছে ম্যাডাম, এই যে আরেকটা এটা নতুন মাইটোটিক অ্যাপারেটাস। ও আচ্ছা আচ্ছা, মায়োটিক অ্যাপারেটাস।
কোষ বিভাজন। জি ম্যাডাম, মাইটোটিক কোষ এটা বিভাজন। বইয়ে না। আচ্ছা, মাইটোটিক কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? মনে আছে? মাকু যন্ত্র তৈরি হয় মনে ম্যাডাম মনে আছে? হয়তো ম্যাডাম কি রকম থাকে? মনে আছে। আচ্ছা, এরকম থাকে না শেপটা? তো এরকম সময় ক্রোমোজোমগুলো যেগুলো ছিল এরকম মাঝ বরাবর অবস্থান নেয় না? ঠিক এখানে অবস্থান নেয়। তো এখানে এই যে এই বরাবর ভাগ হয়ে যাওয়া, প্রত্যেকটা ক্রোমোজোম যে 4টা ক্রোমাটিডে ভাগ হয়ে দুইটা মেরুর দিকে চলে যায়, এই মেরুর দিকে চলে যাওয়ার যে প্রবণতা এটাকে বলা হয় মাইটোটিক অ্যাপারেটাস। অর্থাৎ এই বরাবর প্রত্যেকটা ক্রোমোজোম ভাগ হয়ে যে সবাই হচ্ছে যে এদিকে যাওয়া শুরু করে। কেন শুরু করে? এই মাইটোটিক অ্যাপারেটাসের কারণে। মাইটোটিক অ্যাপারেটাস হচ্ছে সেই প্রবণতাটা যে একটা ক্রোমোজোমকে দুই ভাগে বিভক্ত হয়ে দুই মেরুতে চলে যাওয়ার জন্য প্রেরণা দিবে। বুঝতে পেরেছো? ম্যাডাম সেন্ট্রিওল কোষ বিভাজনে কিভাবে সাহায্য করে? সেন্ট্রিওল প্রথমে কোষ বিভাজনের শুরুতেই সেন্ট্রিওল বিভক্ত হয়ে যায়, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না। এই মাকো যন্ত্র তৈরি হওয়ার আগেই হচ্ছে আগে একটা কোষে সেন্ট্রিওল বিভক্ত হয়ে দুটো মাথায় অবস্থান নেয়, এরকম করে দুটো মাথায় অবস্থান নেয়। দেন এদিক থেকে হচ্ছে এরকম মাকো যন্ত্র তৈরি হয়। প্রাণী কোষের বেলায় এটা। ম্যাডাম হ্যালো ম্যাডাম। বলো, শুনছি। ম্যাডাম 7:30টার সময় যে লিংকটা দিবে, এই লিংকে ক্লিক করলে কি করে ম্যাডাম জয়েন হয়ে যাব আমরা? কিন্তু তুমি লিংকে 7:30টার সময় ক্লিক করলেই তুমি ঢুকতে পারবে না, তোমাকে দেখাবে যে ফেইলড, তুমি পাচ্ছ না। কটার সময় ঢুকবা? তুমি লিংক পেয়ে গেছো, তুমি ঢুকবা হচ্ছে তুমি তোমার টাইমে ঢুকবা। হ্যাঁ ম্যাম। ম্যাম ক্লিক গতকাল করলে ক্লাস কার্বন বিশিষ্ট যে বিসফসফেটের ইয়াটা লিখে দিছিলেন ম্যাডাম, এটা তো হোস্ট ইন মিটিং ইন করে দিছিল, এই জন্য লিখতে পারি নাই। বিসফসফেট, রাইবোজ 15 বিসফসফেট। জি ম্যাডাম, ক্লাস কার্বন বিশিষ্ট। চার আচ্ছা 5টা রাইবোজ। এক নম্বরে ছিল CH2OH, এখানেও ছিল CH2OH। রাইবোজ দুই নম্বরে ছিল এরকম দুই হাতে অক্সিজেনকে ধরছিল, তারপর এরকম ছিল। এটা হচ্ছে রাইবোজ, এটা হচ্ছে রাইবোজ বিসফসফেট। কি বলেছি? 15 বিসফসফেট। তার মানে হচ্ছে এক নাম্বার কার্বনে এই হাইড্রোক্সিল যে আছে তাকে বাদ দিয়ে একটা ফসফেট বসবে, এবং এই 5 নাম্বার কার্বনে এই হাইড্রোক্সিলকে বাদ দিয়ে আরেকটা ফসফেট বসবে। বুঝতে পেরেছো? জি ম্যাম, এটাই হচ্ছে ধন্যবাদ। রাইবোজ 15 বিসফসফেট। আচ্ছা, এরপরে আরো দুজন হাত ধরে রাখছো, কি সিফায়ের। আমি জানি তুমি আনমিউট করেছি। তোমাদের যদি প্রশ্ন উত্তর পেয়ে যাও তাহলে নিজেকে মিউট করে ফেলবে এবং হ্যাঁ মানে হাত নামায় ফেলবা। বাকি দুজন বলো। হ্যালো ম্যাডাম। বলো। ম্যাডাম ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা কোথায় অবস্থান করে? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে দুইটা কোষের মাঝখানে যে রিলেশনটা থাকে, দুইটা কোষের মাঝখানে কিছু সাইটোপ্লাজমের তন্তু বিরাজ করে, যেটা একটা কোষ থেকে মানে খাদ্য পদার্থ বা এনজাইম বা হরমোন এগুলা কোষেও যে ছিদ্র থাকে সেই ছিদ্র পথ দিয়ে আরেকটা কোষে নিয়ে যায়। এই তন্তুগুলোকে বলা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর মাইক্রোটিউবুলটা কোথায় থাকে? দুটো কোষীয় অঙ্গাণুর মাঝখানে থাকে, মানে একটা ধরো ক্লোরোপ্লাস্ট, এটা মানে একই কোষের মধ্যে দুটো কোষীয় অঙ্গাণুর মাঝখানে থাকে হচ্ছে মাইক্রোটিউবুলস। আর মাইক্রোফিলামেন্ট থাকে একটা কোষের যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের নিচে ফিতার মতো করে থাকছে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকছে দুইটা কোষ জুড়ে থাকছে, একটা কোষ থেকে আরেকটা